বন্ধুরা, আজ আমরা এমন একটি মুভি নিয়ে কথা বলবো যেখানে সাধারণ একটি উকিল কিভাবে সবকিছুর বিরুদ্ধে গিয়ে লড়াই করে। তো চলুন শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় একটি কোর্ট কেস থেকে, যেখানে আমরা চান্দু নামের ১৯ বছর বয়সী এক ছেলেকে দেখতে পাই, যার ওপর পক্সো আইনে মামলা চলছে। এখানে চান্দুর বাঁচার সম্ভাবনা খুবই কম, কারণ সে ১৭ বছরের একটি মেয়েকে রেপ করেছে। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হয়, তার পক্সো আইনে বিচার হচ্ছে। বিচারক রায় ঘোষণা করতে যাচ্ছিলেন, কিন্তু কেন যেন তা আপাতত পিছিয়ে ৪ দিন পরে অর্থাৎ সোমবার রায় দিবেন বলে জানান। চান্দুর বন্ধু বান্ধবদেরও এখন আর তেমন কোনো আশা নেই, কিন্তু যখন তারা বাইরে একটি চায়ের দোকানে আসে, তখন তারা মোহন রাওয়ের ব্যাপারে জানতে পারে। কেবল তিনি এখন এই কেসটি বাঁচাতে পারেন, যদিও এই কেস জেতার সম্ভাবনা খুবই কম। তবুও ৪ দিন তো আছেই, তাই মোহন রাওকে এই কেসের জন্য রাজি করানোর জন্য চেষ্টা করতে বলা হয়। এরপর আমরা সূর্য তেজাকে দেখি। সূর্য তেজা আসলে মোহন রাওজির সহকারী, যে কিনা এখন পর্যন্ত কোনো কেস লড়েনি। যদিও সূর্যের অনেক জ্ঞান আছে এবং সে চায় সে একটি সুযোগ পাক, কিন্তু এখন পর্যন্ত তেমনটি হয়নি। মোহন রাওজি এখনো তাকে কোনো কেস দেয়নি। তখনই চান্দুর পরিবারের লোকজন এবং বন্ধুরা সূর্য তেজার কাছে ফোন করে এবং তাকে কেসটির ব্যাপারে বলে, কিন্তু সূর্য তাদের জানায় যে স্যার এখন ব্যস্ত আছে এবং পরে তাদের সাথে কথা বলবেন। কিন্তু তারা কেসের চূড়ান্ত সিদ্ধান্ত যে সোমবারে হবে এই ব্যাপারে তেজাকে জানায় না, কারণ জানালে তারা এই কেস নিবে না। এরপর আমরা সূর্যকে দেখি এবং আজ মোহন রাওজি কোর্টে কেস লড়তে যাচ্ছিলেন, এবং এখানে সূর্য সবকিছুই আগে থেকে জানে। মোহন রাওজি কিভাবে কেস লড়বেন এবং তিনি ক্রস এক্সামিনেশনে যা যা বলবেন সে সবকিছুই সূর্য আগে থেকে জানে, যা খুবই আশ্চর্যের বিষয় ছিল। সূর্যের এত জ্ঞান, সে সবকিছু তার বন্ধুকে জানিয়েছিল যে মোহন রাওজি এখন কি কি বলতে চলেছেন এবং কিভাবে এই কেসটি জিতবেন। সূর্য যেভাবে যা বলছিল, মোহন রাওজি কোর্টে সবকিছু ঠিক এইভাবেই বলছিলেন। সন্ধ্যায় সূর্যের বন্ধুরা তাকে বলে যে তার যেহেতু এত জ্ঞান, তাই তার অবশ্যই কোনো না কোনো কেস লড়া উচিত, কারণ সে আগে থেকেই সবকিছু বলে দিয়েছিল যে মোহন স্যার কখন কি বলবেন। এখানে সূর্য সাহস করে মোহন স্যারের সাথে কথা বলার জন্য কোনো একটি কেস নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো সূর্য কোনো মতে সাহস জুগিয়ে মোহন স্যারের কাছে যায়। সে তাকে বলে যে সম্প্রতি যে কেসটা এসেছে সে সেটা লড়তে চায়, কিন্তু সম্ভবত মোহন স্যার তাকে যোগ্য মনে করেন না, কারণ তিনি তাকে কিছু প্রশ্ন করে বিভ্রান্ত করার চেষ্টা করে। এখন চান্দুর আত্মীয় স্বজনেরা আবারও সূর্যের কাছে আসে, কারণ সে বলেছিল যে মোহন স্যার সন্ধ্যায় তাদের সাথে দেখা করবেন, কিন্তু মোহন স্যার তো বাইরে গিয়েছিলেন, যে কারণে সূর্য তাদের ফাইল পড়তে শুরু করেন। তো এখন সূর্য তাদের ফাইল পড়া শুরু করে এবং গল্পের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা চন্দ্রশেখর ওরূপে চান্দুকে দেখতে পাই, যে একটি ছোট বাড়িতে থাকে। তার বাবা একজন ওয়াচম্যান, তার মা আছে এবং একটি ছোট বোনও আছে। চান্দু এবং তার বাবার সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই, কারণ চান্দু পড়তে চায় না। চান্দুর বাবা চান যে সে পড়াশোনা করুক, কিন্তু চান্দুর মনে হয় দুনিয়াতে পড়াশোনা দিয়ে নয়, বরং টাকা দিয়ে চলে। পড়াশোনা করে চাকরি পেতে তার অনেক বছর সময় লাগবে, কিন্তু এখন সে চাকরি করে ভালোই কামাচ্ছে। একদিন চান্দু শ্যাম্পু কেনার জন্য একটি দোকানে যায়, যেখানে চান্দুর এক বন্ধু তাকে হ্যাপি নিউ ইয়ার বলে উইশ করে, কারণ আজ ছিল ১লা জানুয়ারি। কিন্তু চান্দু তার সাথে ঠিকমতো কথা বলে না। এসব কিছুই জাবিলি নামের একটি মেয়ে দেখছিল এবং সে ভাবে এই ছেলেটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার। তাই সে তার বান্ধবীর কাছ থেকে চান্দুর নাম্বার নেয় এবং চান্দুকে ফোন দিয়ে বলতে শুরু করে যে কেউ যদি হ্যাপি নিউ ইয়ার উইশ করে তখন তাকে কিভাবে কি বলতে হয় সেটুকু জানো না, তুমি কতটা অভদ্র। জাবিলি তাকে একটি অভদ্র ছেলেই মনে করে। এরপরে ফিল্মে এন্ট্রি হয় মঙ্গপতি নামের এক ব্যক্তির, যে এই ফিল্মের ভিলেন। মঙ্গাপতি জাবিলের দুলাভাই এবং তাদের ঘরের জামাই। সে খুবই বিপজ্জনক, সামান্য জিনিসেও তার খারাপ লাগে। যখন সে এখানে জাবিলের বাড়িতে একটি ছোট মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আসে, তখন সে সবার সামনেই ছোট মেয়েটির উপর চিৎকার করে, কারণ সে যে পোশাকটি পরেছিল তার দুটি হাতই খোলা ছিল। এই কারণে সে পুরো পরিবারের উপর চিৎকার করে এবং বলে যে তাদের ইজ্জত নেই, কিন্তু তার তো আছে, এবং সে তার পোশাকও খুলিয়ে দেয়। যখন সবাই খাচ্ছিল তখনই জাবিলের মোবাইল ফোন বেজে ওঠে এবং ফোনটি অন্য কারো নয়, বরং চান্দুর ছিল। কিন্তু সে তার দুলাভাই মঙ্গপতিকে বলে দেয় যে কাস্টমার কেয়ার থেকে ফোন এসেছে। এরপর জাবিলি পরের দিন আবার চান্দুকে ফোন করে এবং তাকে খুব বকাবকি করে সে কেন গতকাল রাতে ফোন করেছিল। তারা দুজনেই কেউ একে অপরের সাথে ঠিকমতো কথা বলতো না, তারা সব সময় একে অপরের উপর চিৎকার করতে থাকতো, কিন্তু কোথাও না কোথাও তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছিল। তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করছিল এবং জাবিলি বুঝতে পারছিল যে চান্দুর মুখ খারাপ হলেও তার মনটা একদম পরিষ্কার। এ কারণেই তারা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে মঙ্গপতির সম্পর্কে দেখানো হয় যে যখনই কেউ তার সাথে ঝামেলা করে সে তাদের খুব খারাপ অবস্থা করে দেয়। সে তাদের মিথ্যা কেসে ফাঁসিয়ে দেয় এবং তাদের জেলের হাওয়া খাইয়ে ছাড়ে। মঙ্গাপতি তার নিজের সম্মানকে খুব ভালোবাসে, এমনকি তার জন্য সে ছোট্ট বাচ্চাটিকেও ছাড়ে না। অন্যদিকে আমরা দেখি যে চান্দু এখন পর্যন্ত জেবিলিকে দেখেনি, সে শুধু ফোনে তার সাথে কথা বলছে। যখন চান্দু এক বন্ধুর বাড়িতে যায় তখন সেখানে জেভিলি একটি গ্রুপ স্টাডি করছিল। তখনই তার মোবাইল ফোনটা বেজে ওঠে এবং কেউ তাকে জাভিলি নামে ডাকে। এটা দেখে চান্দু বুঝতে পারে যে এটাই সেই জাভিলি। এরপর তারা দুজনে দেখা করে এবং তারা দুজনেই একে অপরকে খুব পছন্দ করতে শুরু করে। তাই তারা দুজনেই একে অপরকে প্রপোজ করে দেয় এবং একসাথে অনেক সময় কাটাতে থাকে। চান্দুর উদ্দেশ্য একদম সৎ ছিল,
তাই এখানে চান্দু জাভেলিকে তার বাড়িতে নিয়ে যেয়ে তার মা ও বোনের সাথে দেখা করিয়ে দেয়, যদিও সে তার বাবার সাথে তাকে দেখা করায়নি, কারণ সে এসব বিশ্বাস করে না। গল্পে আবারও বর্তমানে ফিরে আসে। সেখানে সূর্য এই কেসটি পড়েছিল এবং ফাইলটি সে স্যারের সামনে নিয়ে যায়, কিন্তু মোহন স্যার বলেন যে তিনি এই ফাইলটি কাল পড়বেন এবং লোকদের কাল সন্ধ্যায় এখানে পাঠিয়ে দিতে বলেন। কিন্তু সূর্য এখানে জানতে চায় যে এরপর কি ঘটেছিল। তারা আবারও গল্পের ফ্ল্যাশব্যাকে যায়। যখন গল্প ফ্ল্যাশব্যাকে পৌঁছায় এবং যখন চান্দুর বন্ধু জানতে পারে যে চান্দু বাড়িতে যাচ্ছে এবং তার বাড়িতে জাভিলি আছে, তখন সে তাকে রাস্তায় একটি বাঘের প্রোটেকশন কেনার জন্য বলে। তাই সে তাকে নিয়ে একটি ফার্মেসিতে যায়। এরপর চান্দু বাড়ি চলে যায় এবং জাভিলি তার ঘরের ভিতরে ছিল। একে তো চান্দুর বাবা জানতো না, তিনি শুধু এ সময় খেতে আসতেন। এরপর তিনি ডিউটিতে ফিরে যান, কিন্তু এবার এমনটি হয়নি, কারণ মঙ্গবতী এখানে অনেক পুলিশ নিয়ে এসেছে এবং সে বলে যে তোমাদের ছেলে আমাদের মেয়েকে কিডন্যাপ করেছে এবং তার সাথে দুষ্টু কিছু করেছে। যেই না জাভিলি ঘর থেকে বেরিয়ে আসে, এটা দেখে চান্দুর বাবা পুরোপুরি হতবাক হয়ে যায়। এরপর মঙ্গবতী চান্দুর বাবাকে বলে যে এবার তোমার ছেলে শেষ। এরপর তারা তাকে জেলে নিয়ে যায় এবং খুব মারে। আর অন্যদিকে মঙ্গবতী জাবিলাকে বাড়িতে নিয়ে যায় এবং তাকে খুব মারে এবং বলে যে আজ থেকে এই বাড়িতে সেটাই হবে যা আমি চাইবো, কারণ তোমাদের তো কোনো সম্মান নেই, কিন্তু আমার তো আছে। আমি এই ছেলেটাকে জেলের হাওয়া খাইয়ে ছাড়বো, আমি তাকে জেল থেকে কখনোই বের হতে দিব না। এরপর মঙ্গবতী আইনজীবী দামোদরকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং চান্দুর বিরুদ্ধে অনেক ধারা লাগিয়ে দেয়। তারা তার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করে এবং বলে যে এই ছেলে কখনোই যেন জেল থেকে ছাড়া না পায়। এই ছেলেটি একটি 17 বছর বয়সী নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে এবং এই কেস পক্সো আইনের অধীনে আসে। এদিকে চান্দুর পরিবারের লোকদের মনে হচ্ছিল যে হয়তো পুলিশ তাকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবে, কিন্তু মঙ্গাপতি এমনটা কখনোই চায়নি। যদি এটি একটি সাধারণ কেস হতো তাহলে হয়তো তাদের ছেড়ে দেওয়া হতো, কিন্তু তারা এই কেসটিকে পক্সো আইনের অধীনে চালাচ্ছে, যে কারণে চান্দুর অনেক সমস্যা হয়। তাকে রিমান্ডে রাখা হয় এবং খুব মারধর করা হয়। তো চান্দুর পরিবারের লোকজন বুঝতে পারে যে এভাবে তো চান্দু ছাড়া পাবে না, তাদের কোনো আইনজীবী নিয়োগ করতে হবে। তখন চান্দুর পরিবারের লোকেরা শেখর নামে একজন আইনজীবীকে নিয়োগ করে। কিন্তু এখানে আমরা জানতে পারি যে মঙ্গবতী শেখরের ব্যাপারে জানতে পেরেছিল যে সে চান্দুর কেস লড়ছে, সেই কারণে মঙ্গবতী ও দমোদর শেখরকে কিনে নেয়। তখন এখানে শেখর কোর্টে শুধু লোক দেখানোর কাজকর্ম করছিল। চান্দুর পরিবারের লোকেরা চাইছিল যে কোনো মতে তার জামিন হয়ে যাক, কিন্তু সেটা একেবারে অসম্ভব ছিল। সে অনেক মিথ্যা বয়ান লিখিয়েছিল, যে কারণে চান্দু জেলেই থাকে। কথা হচ্ছে তারা কেন জাবলিকে কোর্টে পেশ করছে না। এখানে দামোদর জানায় যে তার মানসিক অবস্থা একেবারেই ঠিক নেই, কারণ চান্দু তাকে ব্ল্যাকমেল করত এবং যদি চান্দু বাইরে বেরিয়ে আসে তাহলে সে তাকে আবার ব্ল্যাকমেল করবে। এখানে একজন ডাক্তারকেও ডাকা হয়, তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি জাভিলের চিকিৎসা করছিলেন। তিনি জানায় যে তার অবস্থা খুবই খারাপ, চান্দু তাকে অনেক ব্ল্যাকমেল করেছে, সে কারণে সে একেবারেই সুস্থ নয়, যে কারণে সে কোর্টে কোনো বয়ান দিতে পারবে না। তো বিচারক সোমবার তাদের চূড়ান্ত রায় দিবেন। কিন্তু চান্দুর পরিবারের লোকেরা সে আইনজীবীকে বলে যে সে এখনো চান্দুকে জামিন করাতে পারেনি, কিন্তু সে বলে যে সে আর এই কেস লড়তে পারবে না এবং সে মাঝপথে এই কেসটি ছেড়ে দেয়। পরের দিন সূর্য মোহন রাওয়ের কাছে যায়। সে তাকে এই কেসটির ব্যাপারে জিজ্ঞেস করে। তো মোহন রাওজি বলে যে তিনি এই কেসটি লড়তে পারবে না, এই কেসটি জেতার সম্ভাবনা খুবই কম, তাই তিনি তাদের বারণ করে দিতে বলে। কিন্তু সূর্য তাদের বারণ করতে পারেনি। পরের দিন সকালে যখন চান্দুর লোক আসে এবং কেসের সম্পর্কে জিজ্ঞেস করে, তখন সূর্য তাদের বলে দেয় যে স্যার তাদের কেসটি নিতে রাজি হয়েছে, কিন্তু তিনি নিজে এই কেসটি লড়বেন না, তাই সে নিজে এই কেসটি লড়তে চাচ্ছেন। সূর্য তার স্যারকে না জানিয়েই সে এই কেসটি নিয়ে নেয়, কারণ তার আশা ছিল যে সে এই কেসটি জিততে পারবে এবং কোথাও না কোথাও চান্দু ও তার পরিবারের সুবিচার পাওয়া উচিত। তাই সূর্য এই কেসটি সামলাতে শুরু করে এবং কোর্টে তার প্রথম তারিখ ছিল। সেই বিচারকের কাছে সময় চায় এবং সমস্ত এক্সামিনেশন আবার করতে চায়। শুরুতে সূর্য এখানে বিচারককে বলে যে চান্দুর বিরুদ্ধে অভিযোগ হলো সে তারই ঘরে জাবিলিকে ধর্ষণ করেছে এবং চান্দুর বন্ধু যখন চান্দুর ঘরে যাচ্ছিল তখন তারা মাঝমতে বাঘের প্রোটেকশন কিনেছিল। এটাই ছিল সবচেয়ে বড় কথা যা দামোদর বিচারককে বলেছিল। কিন্তু আসল কথা সূর্য এখানে বলে যে যখন তারা মাঝপথে ছিল তখন চান্দুর বন্ধু বাঘের প্রোটেকশন কিনলেও চান্দু সেটা নেয়নি এবং সে মাঝপথেই সেটা ফেলে দেয়। এ সমস্ত কথা চান্দুর বন্ধু কোর্টে জানায়। এবার আসা যাক দ্বিতীয় বয়ানের কথায়, যেখানে 3টি লোক বয়ান দিয়েছে যে যখন তারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল তখন চান্দু বাইকে করে এসেছিল এবং জোর করে জাভেলিকে তাদের বাসায় নিয়ে গিয়েছিল। তারা এও জানিয়েছিল যে চান্দু হলুদ রঙের শার্ট পরা ছিল আর এর রং ছিল কালো এবং গাড়ির নাম্বারও তাদের জানা আছে। প্রথমে সে প্রথম লোকটিকে ডাকে এবং তাকে জিজ্ঞেস করে যে সে আসলে বাস স্ট্যান্ডে কি করছিল। সে জানায় যে মন্দিরে গিয়েছিল এবং তারা 3 জনই সেখান থেকে ফিরছিল। দুপুর 12টার ঘটনা। লোকটা জানায় যে তাদের বাড়ি থেকে মন্দিরে যেতে 1.5 ঘন্টা সময় লাগে এবং মন্দির দর্শন করতে আরো 1.5 ঘন্টা সময় লাগে। এভাবে যেতে আসতে প্রায় 6 ঘন্টা সময় লাগে। একই কথা দ্বিতীয় লোকটিকে জিজ্ঞেস করা হয়, তখন সে অন্য কথা বলে। সে জানায় যে তারা প্রায় 9টা 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিল, অর্থাৎ এই বয়ানগুলো একে অপরের সাথে মিল খাচ্ছিল না।
এরপর সূর্য জাবিলির বান্ধবীর বয়ান রেকর্ড করে বিচারককে দেখায়। মেয়েটি জানায় যে জাবিলি ও সে একসাথে কোচিংয়ে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার সময় সে বাড়ি চলে গিয়েছিল এবং জাবিলি তার প্রতিবেশীর বাড়িতে অর্থাৎ চান্দুর বাড়িতে গিয়েছিল। এখন এই কেসটি শক্তিশালী হয়ে গিয়েছে এবং কোথাও না কোথাও সূর্য নিজের পক্ষে কিছুটা সুবিধা করে নিয়েছে। যেই না কোর্টে শুনানি শেষ হয়, বাইরে দামোদর এসে সূর্যের সাথে দেখা করে এবং তাকে কেনার চেষ্টা করে। কিন্তু এখানে সূর্য তাকে বলে যে তাকে কেনার চেষ্টা যেন না করা হয়, কারণ সে বিক্রি হওয়ার মতো ছেলে নয়। তখন সূর্য কোর্ট থেকে যেতে শুরু করে, তখনই সূর্যকে আবার কোর্টে ডাকা হয়। আসলে দামোদর একটি ক্লিপ কোর্টে জমা দিয়েছে। যখন বিচারক সেই ক্লিপটি দেখেন, তখন জানায় যে এটি একটি বিয়েবাড়ির ভিডিও। সেই বিয়েতে চান্দু ও জাবিলি দুজনেই উপস্থিত ছিল এবং জাবিলি একটি ঘরে যাচ্ছিল। চান্দুও তার পিছে পিছে চুপি চুপি সেই ঘরে যায়। তারা 16 মিনিট ধরে সেই ঘরে বন্ধ ছিল। সেই 16 মিনিট চান্দু জাবিলির সাথে কি করেছে সেখানকার লোকেরা সবাই নিজের মতো করে ধারণা করতে শুরু করে। তখন দামোদর তাদের জানায় যে চান্দু এখানে জাবিলিকে রেপ করেছে, কিন্তু একথা চান্দুর পরিবারের লোকেরা এবং চান্দুর বন্ধু বান্ধব সূর্যকে জানায়নি। তাই সূর্য তাদের বলে দেয় যে সে আর কেসটি লড়তে পারবে না, তাই তারা যেন তাকে অনুসরণ না করে এবং এই কেসটি কেউ জিততে পারবে না। এই কথা বলে সে চলে যায়। এখন কথা হলো, দামোদরও জানতো যে এই ক্লিপটি আসলে মঙ্গপতির কাছে ছিল। মঙ্গপতি জানায় যে এই ক্লিপটি থেকে সব শুরু হয়েছিল। সে জানায় যে এক ব্যক্তি তার অফিসে এসেছিল এবং বিয়েতে তার ছেলে সোনার চেন হারিয়ে গিয়েছিল। তাই সে সিসিটিভি ফুটেজ চেক করছিল। সিসিটিভি ফুটেজে এই ক্লিপটি পায় এবং এই ক্লিপটি দেখার পর সে মঙ্গপতিকে জানায় এবং মঙ্গপতি এই ক্লিপটি দেখার পর সে চান্দুকে ছাড়বে না বলে সিদ্ধান্ত নেয়। সে তাকে যে করেই হোক জেলের ভাত খাইয়ে ছাড়বে। এরপর সে চান্দুকে অনুসরণ করতে লোক লাগিয়ে দেয়। চান্দু যেখানেই যেত লোক তার পিছনে লেগে থাকতো এবং তার উপর নজর রাখতো। মঙ্গপতি জানতে পেরেছিল যে চান্দু ও জেবিলি একে অপরকে খুব পছন্দ করে এবং জেবিলি প্রায়ই চান্দুর বাড়িতে যায়। এই সুযোগটাই মঙ্গপতি নিয়েছিল। যখন চান্দুর বাড়িতে জাবিলি ছিল, তখন মঙ্গপতি জাবিলির পরিবারের লোকদের নিয়ে চান্দুর বাড়িতে যায় এবং তাদের জানায় যে তাদের মেয়ে এখানে কি করছে। এখান থেকে সে তাকে অ্যারেস্ট করায় এবং ক্লিপটির ব্যাপারে জাবিলির পরিবারের লোকেরাও জানতো, কিন্তু জাবিলির পরিবারের লোকেরা মঙ্গপতিকে বারণ করেছিল যাতে সে এই ভিডিও ক্লিপটি কোর্টে জমা না দেয়। কিন্তু এখন যখন তারা এই কেসটি হারতে বসেছিল, তখন মঙ্গপতি এই ক্লিপটি কোর্টে জমা দিয়ে দেয়। এখন চান্দুর পরিবারের লোকেরা অর্থাৎ তার মা বাবা জাবিলির বাড়িতে যায় এবং জাবিলির বাবা মায়ের হাত পা ধরে তাদের অনুরোধ করে যে তারা যেন এই কেসটি তুলে নেয়। কিন্তু সেখানেই মঙ্গপতিও উপস্থিত ছিল। সে তাদের খুব বকাবকি করে এবং অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। সেখানে এই ভিডিও ক্লিপটি কোর্টে জমা দেওয়ার পর এখনো চান্দুর মনে হতে থাকে যে সে হয়তো সারা জীবন জেলেই থাকবে। তার কম করে হলেও 14 বছরের জেল হবে। এখানে জাবিলির মায়ের মনে হচ্ছিল যে তারা ছেলেটির সাথে অন্যায় করছে, কারণ মঙ্গপতি ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। কিন্তু মঙ্গপতি তাদের কথাই শুনে না। এখানে মোহনরাও যে দেখে যে তার সহকারী সূর্য অনেকদিন যাবৎ অফিসে আসছে না। আসলে সূর্য রাগ করে তার গ্রামে চলে গিয়েছিল এবং যখন সে কেসের ব্যাপারে জানতে পারে যে সূর্য নিজেই এই কেস লড়ছে, তখন সে তৎক্ষণাৎ সূর্যের সাথে গিয়ে দেখা করে। সূর্যের মনে হচ্ছিল যে মোহনরাও যে হয়তো তাকে বকাঝকা করবেন, কিন্তু এমনটা কিছুই হয়নি। এখানে তিনি তার সাথে খুব ভালোভাবে কথা বলেন এবং বোঝান যে কোনো কেস মাঝপথে ছেড়ে যেতে নেই। তাই তিনি তাকে কেস দিতেন না, কারণ তার ভেতরে কেস জেতার আত্মবিশ্বাস ছিল না। তার জ্ঞান অনেক ছিল। মোহনরাওজি তাকে বলে যে কখনো যদি কেস হারো তাহলে সেটা পুরোপুরি হারো, মাঝপথে কেস ছেড়ে দিও না। তুমি এই কেসের মাঝপথে ছাড়তে পারো না, কারণ যতক্ষণ না হার হয় ততক্ষণ মানুষের জেতা থাকে। এত আত্মবিশ্বাসে ভরা কথা শোনার পর সূর্য তেজা সিদ্ধান্ত নেয় যে সে এই কেসটি লড়বে এবং পরের দিন সে কোর্টে পৌঁছায়। যখন দামোদর ভাবে যে তেজা হয়তো আর এখানে আসবে না, অতএব মঙ্গপতি আর দামোদর খুবই খুশি ছিল। কিন্তু তারপর সূর্য তেজা বীরের মতো প্রবেশ করে। দামোদর মামলাটি এখন ধর্ষণ মামলা বলে বিচার কাজ শুরু করতে বলে এবং নতুন কিছু অ্যাক্ট যুক্ত করতে বলে। তখন তেজা আবার কেসের সব সাক্ষীকে রি-এক্সামিন করতে চায় এবং আদালত তাতে রাজি হয়। প্রথমে সে চার্জশিট করা পুলিশ অফিসারকে উইটনেস বক্সে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে আপনি ঠিক কি কারণে এই কেসকে রেপ কেস হিসেবে চার্জশিট করেছেন। তিনি বলেন আমি ভিডিও ক্লিপ দেখেছি এবং তারা দুজনে একই রুমে 16 মিনিটের মতো ছিল। আর মেয়ের মা আমাকে বলেছে যে তার মেয়েকে রেপ করা হয়েছে, তার মানসিক অবস্থা ভালো না। এরপর তেজা বলে একজন বলল আর আপনি কোনো তদন্ত না করেই রেপ কেস আর পক্সো কেস দিয়ে দিলেন। এরপরে মেয়ের মাকে উইটনেস বক্সে আনা হয় এবং তেজা তাকে জিজ্ঞেস করে আপনার মেয়েকে আপনার কাছে সেই ধর্ষণের কথা বলেছিল। মেয়ের মা বলে না এবং তেজা আবারও জিজ্ঞেস করে তাহলে কেন আপনি ধর্ষণের কেস করেছেন। তিনিও পুলিশের মতো বলে যে ভিডিও দেখে ভেবেছি তাই। এরপর তেজা জজ সাহেবকে বলে যে জজ সাহেব একটা কাল্পনিক কাহিনী সবাই ধরে নিয়েছে, তাই আসল কাহিনী চান্দুর মুখ থেকে শুনতে চাই। এরপর চান্দুর বক্তব্য অন ক্যামেরা রেকর্ড করা হয়। এরপর ডাক্তার প্রভাকরকে উইটনেস বক্সে ডাকা হয়, কারণ ডাক্তার প্রভাকর জাভিলের চিকিৎসা করছিলেন এবং তিনি বলেন যে তার অবস্থা মোটেও ভালো না, সে এখন কোনোই বিবৃতি দিতে পারবে না। প্রভাকরকে জিজ্ঞেস করা হয় জাভিলিকে হসপিটালে কে নিয়ে যায়। তিনি বলেন তার মা নিয়ে আসেন। এরপর ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট নাইডুকে উইটনেস বক্সে এনে জিজ্ঞাসা করা হয় যে জাভিলি কার সাথে হসপিটাল আসে। তিনি বলেন তার মার সাথে আসে। এরপর তেজা হাতে 2টি ছবি নিয়ে বলেন যে এখানে জাভিলির মা কোনটি। নাইডু ভুল উত্তর দেয়।
আসলে সেখানে জাবেলির মার ছবি ছিলই না, ছিল সূর্য আর আসামি চান্দুর মায়ের ছবি। এখন আরও পরিষ্কার হয় যে জাবিলি অসুস্থ নয় এবং তার কোনো চিকিৎসা চলছে না। তাকে আদালতে এনে সব জিজ্ঞেস করলে কোনো সমস্যা হবে না। জজ সাহেব পরবর্তী তারিখে জাবিলিকে আদালতে আনার নির্দেশ দেন। এরপর মঙ্গবতী জাবিলির বাড়িতে যায় এবং তাদের বলে যে আদালতে শুনানি চলছে এবং জাবিলিকে আদালতে আসতে হবে। কেস জিততে হলে জাবিলিকে আদালতে আসতেই হবে। যেটুকু সম্মান বাকি আছে কেস জিততে না পারলে তাও থাকবে না। তাই আদালতে যাওয়ার কথা বলে তিনি চলে যায়। এরপর পরবর্তী শুনানির দিন দামোদর বলে যে জজ সাহেব জাবিলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ কমপ্লেন করা হয়েছে এবং পুলিশ এটা নিয়ে কাজ করছে। এই বলে তিনি কেসের পরবর্তী তারিখ চান। এসব ঘটনা যখন ঘটছিল ঠিক তখনই জাবিলির মা জাবিলিকে সাথে করে আদালতে নিয়ে আসে। আসলে এমন কিছুই হয়েছিল না। মঙ্গবতী জাবিলির বাড়িতে ফোন করে বলে যে আজ জজ সাহেব আসবেন না, তাই তারাও যেন আদালতে না আসে। এরপর মঙ্গবতীকে উইটনেস বক্সে ডাকা হয়। সূর্য তেজা এবার বলে যে আমি জানি যে সবকিছুর পিছনে আপনিই আছেন। তেজা আরও বলে যে চান্দুকে যেদিন গ্রেপ্তার করা হয়েছিল সেদিন আপনি কোথায় ছিলেন। মঙ্গবতী বলে আমি এই কেসের ব্যাপারে সারাদিন থানাতেই ছিলাম। এরপর তাকে জিজ্ঞেস করা হয় সেদিন থানার সামনে এটিএম বুথ থেকে 20 থেকে 30,000 টাকা তিনি কেন তুলেন। মঙ্গবতী কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু এখানে সূর্য প্রমাণ করে যে সে সমস্ত টাকা ঘুষের পিছনে খরচ করেছিল। এরপর জাবিলি উইটনেস বক্সে আসে এবং অন ক্যামেরা সেদিন বিয়েবাড়ি ঠিক কি ঘটেছিল সেই ঘটনা বর্ণনা শুরু করেন। সেদিন চান্দু তার সাথে বিয়ে বাড়িতে ছিল এবং তিনিই চান্দুকে রুমে যেতে ডেকেছিলেন। বাইরে যেভাবে বিয়ে হচ্ছিল তারাও রুমের ভিতর ঠিক সেভাবেই করতে চাচ্ছিল। এটা একটা বিয়ের প্র্যাকটিসের মতো, আর এটা করতে তাদের 16 মিনিট সময় লেগেছিল। কথাগুলো জাবিলি তার মাকে বলেছিল। তারও মাও ঠিক করেন যে তিনি ছেলেটিকে এভাবে শাস্তি পেতে দিবেন না। এবার সূর্য তেজা বলেন যে চান্দু যে বিবৃতি দিয়েছে এবং এখন জাবিলি যেটা দিল দুটোই এক, আর এতে এটা পরিষ্কার হয় যে আসল কাহিনী কি হয়েছিল। তিনি বলে যে আমাদের স্বাভাবিক যৌন সম্পর্কে ধারণা পাল্টানো উচিত। আজ যে ঘটনাকে কেন্দ্র করে কেস চলছে এই কেসটা 10 মাস পরে হলে এখানে কোনো কেসই হতো না, কারণ তখন জাবলির বয়স 18 বছর হয়ে যেত। এই 10 মাসেই কি মানুষের সব অনুভূতি চেঞ্জ হয়ে যেত? উত্তর না। তাহলে কেন বয়সের মার পেছে পড়ে এদের ভালোবাসাটা শাস্তিদের রূপ নেবে? এজন্য আমাদের পস্কো আইনের অধীনেও ব্যবস্থা নেওয়া দরকার। সবকিছু আগে জেনে তারপর আমাদের সামনে আগানো উচিত। এই বলে তিনি তার কেস থেকে রেস্ট নেন। জজ সাহেব দামোদরকে কিছু বলতে বলেন। দামোদর বলে তার কিছুই বলার নেই। এরপর জজ সাহেব রায় প্রদান করেন এবং চান্দুকে সম্মানের সাথে খালাস দিয়ে দেন এবং দামোদর ও পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু করতে নির্দেশ দেন। আর মাঙ্গবতীকে মিথ্যা কেস ও সাক্ষী বানানোর জন্য তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে চার্জশিট করতে নির্দেশ দেওয়া হয়। এরপর সূর্য চলে যাচ্ছিল, তখন পিছন থেকে চান্দু গিয়ে ডাকে এবং তাকে জড়িয়ে ধরে, কারণ আজ সূর্যের জন্যই সবকিছু হয়েছে। এরপর আদালত থেকে বের হওয়ার সময় মঙ্গবতী জাবিলির মাকে দেখে নেওয়ার কথা বললে জাবিলির মা তার গালে একটি থাপ্পড় মারে। কেস জেতার জন্য সূর্য তেজাকে মোহনরাও শুভেচ্ছা জানায়। জাবিলির 18 বছর হয়ে গেছে, সে কলেজে যাচ্ছিল, তখন চান্দুর সাথে বাস স্টপে দেখা হয়। জাবিলি চান্দুকে বলে যে তার বয়স এখন 18 হয়ে গিয়েছে। এই বলে সে চান্দুকে জড়িয়ে ধরে, আর গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।